মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি, মাওয়া। আমাদের আজকের গল্প আর্নেস্টোর মা। গল্পটির মূল লেখক হলেন আর্জেন্টিনার একজন লেখক, তার নাম আবেলার্দো কাস্তেলো। গল্পটির ভাষান্তর করেছেন শাহাদুজ্জামান। আর্নেস্টো কি জানতো যে উনি ফিরেছেন, আর কী কারণে ফিরেছেন? জানা হয়নি আমার। আর্নেস্টো তো উনি আসবার অনেক আগেই চলে গিয়েছিল টালাতে। তাছাড়া সেবার সামারের ছুটিতে বার দুয়েক ওর সঙ্গে দেখা হলেও সত্যি বলতে আমি ওর চোখের দিকে তাকাতে পারিনি। ভাবনাটি মাথায় আসবার পর থেকেই কেমন এক ধরনের অপরাধ বোধ হচ্ছে। কারণ প্রথমত ভাবনাটি জুলিওর, আর দ্বিতীয়ত ভাবনাটি বাজে। অবশ্য আমরা কেউ এমন কোনো সাধু বাবাজি নই। আর ওই বয়সে ওই রকম একটি শহরে কে আর সন্ন্যাসী থাকতে পারে? তা না হলে ওরকম একটি বিশ্রী ভাবনা কি করেই বা আমাদের মাথায় আসে? এমন একটি কুৎসিত বর্বর ভাবনা। তবে বলতেই হবে যে ভাবনাটি দারুণ। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে ভাবনাটি আকর্ষণীয়। সে অনেক দিন আগের কথা। হাইওয়ের পাশের আলাবামা তখন বেশ জমজমাট। আলাবামাকে একটি নিরীহ রেস্তোরাঁ বলা যেতে পারে, অন্তত দিনের বেলা তো বটেই। যদিও রাত 11টার পর সেটি একটি ছোটখাটো নাইট ক্লাবে রূপান্তরিত হয়ে যেত। একদিন দেখা গেল আলাবামার তুর্কি মালিক রেস্তোরাঁর দোতলায় কয়েকটি নতুন ঘর তুলেছে। তার কিছুদিন পর দেখা গেল সেখানে একটি মেয়ে নিয়ে এসেছে সে। আলাবামার যে ছিটেফোঁটা নিরীহ চেহারা ছিল, তা ওই মেয়েটি সেখানে আসবার পর আর অবশিষ্ট রইল না। জানিস, টার্কটা একটা মেয়ে নিয়ে এসেছে। বলিস কি? হ্যাঁ, একেবারে জ্যান্ত মেয়ে মানুষ। পেল কই? জুলিওর রহস্যময় ভঙ্গির সাথে আমরা পরিচিত। ওর কথা বলা, হাঁটা চলার মধ্যে এমন একটা ব্যাপার আছে যা অন্যদের চেয়ে ঈর্ষণীয়ভাবে স্বতন্ত্র। জুলিও গলা নামিয়ে আমাকে জিজ্ঞাসা করে, আর্নেস্টো কোথায় রে? আমি বলি, ও তো টালাতে গেছে সেই কবে। ওখানে কি একটা ফার্মে কাজ করে। ওর মায়ের সেই ঘটনার পরপরই তো চলে গেছে। আর্নেস্টোকে আজকাল আর এদিকে দেখাই যায় না। কিন্তু এর মধ্যে আবার ওকে টানছিস কেন? জুলিও একটা সিগারেট ধরায়। তার ঠোঁটের কোণে তীর্যক হাসি। ভ্রু বাঁকিয়ে সে আমাদের বলে, টার্ক যে মেয়েটাকে এনেছে, জানিস সেটা কে? আনিবাল আর আমি মুখ চাওয়াচাওয়ি করি। হঠাৎ আমার আর্নেস্টোর মার মুখ মনে পড়ে। আমরা দুজনে নীরব থাকি। বছর 4 আগে এক জিপসি গানের দল এসেছিল আমাদের গ্রামে। আর্নেস্টোর মা তাদের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। মনে আছে আমার, দাদি সেদিন কিছুক্ষণ পর পর শুধু বিড়বিড় করছিলেন, ওইটা একটা আস্ত ছ্যানাল, বেশ্যা মাগী। খুব সুন্দরী ছিলেন তিনি, শ্যামলা আর স্বাস্থ্যবান। বয়স তখন তার কতই বা হবে, 40 হয়তো। আমি ঘোর কাটিয়ে বলি, টার্ক আর কাকে আনবে, কোনো বেশ্যা-টেশ্যা হবে আর কি। একটা নীরবতা আমাদের সবাইকে ঘিরে থাকে আরো কিছুক্ষণ। এ সময় চিন্তাটা কি জুলিওই আমাদের মাথায় ঢুকালো, নাকি আমরাও ব্যাপারটা ভাবছিলাম, ঠিক মনে পড়ছে না। শালা, ওই মেয়ে লোকটা শুধু যদি ওর মা না হতো, এইটুকু বলে জুলিও। আমার মনে হয় সম্ভবত আর্নেস্টো ব্যাপারটা জানতো। তা না হলে এই সামারের ছুটিতে ওকে এদিকে এত কম দেখলাম কেন? আর্নেস্টোর বাবা তো এদিককার ঘরবাড়ি সব বিক্রি করে দিয়ে কবেই চলে গেলেন। কোথায় যে গেলেন কে জানে। এর মধ্যে আর্নেস্টোর সঙ্গে আমার বার দুয়েক দেখা হয়েছে, কিন্তু ওই যে বললাম, আমি ওর চোখের দিকে তাকাতে পারিনি। মনের মধ্যে যে সামান্য দ্বিধাটুকু ছিল, সেটা একেবারে ঝেড়ে ফেলে দিয়ে জুলিও হঠাৎ করে বলে ওঠে, ওর মা হয়েছে তো কি হয়েছে, সে তো একটা বেশ্যাই। আলাবামায় উঠেছে 6 মাস হয়ে গেল। ওই টার্কশালা কোন দিন আরেকটা মেয়ে লোক আনবে, সেই আশায় বসে থেকে কি বুড়ো হব? জুলিও এরপর আমাদের বলে, যা কিছুই হোক না কেন, আলাবামায় সে যাবেই। এখন দরকার শুধু একটা গাড়ির। সে আরো বলে, তোরা যদি সাহস না পাস, আমি কিন্তু অন্য কাউকে খুঁজে বের করব, যার বুকের পাটা আছে। সাহস নিয়ে প্রশ্ন তোলাতে আমরা অপমানিত বোধ করলাম। কিন্তু ভেবে দেখ, হাজার হোক সে তো আর্নেস্টোরই মা। গুল্লিমার তোর মা, শুয়োরেরও তো বাচ্চা থাকে। তারপরও ধর, আর্নেস্টো তো আমাদের বন্ধু, একসাথে বড় হয়েছে আমরা। আর্নেস্টোর সঙ্গে ছোটাছুটি করে খেলবার সেই সব দিনের কথা আমার মনে পড়ে। কে যেন তখন আমার মনের কথাটি বলে ওঠে, নাকি আমি নিজেই বললাম।
তোদের মনে আছে সেই দিনগুলির কথা, ওর মায়ের কথা? হ্যাঁ, আমাদের সবারই বেশ মনে আছে, খুব ভালো মতো মনে আছে। আর্নেস্টোর শ্যামলা, স্বাস্থ্যবতী সুন্দরী মাকে। আর 10 জন মায়ের মতো নন, কেমন যেন অন্যরকম, ঠিক যেন মা নন, অন্য কিছু। তোরা জানিস, টাউনের হাফ মানুষ ইতিমধ্যে আলাবামা থেকে ঘুরে এসেছে, শুধু আমরা ছাড়া, বলে জুলিও। শুধু আমরা ছাড়া কথাটির মধ্যে জোর আছে। তাছাড়া এই যে আমাদের চেনা সেই মহিলাটি ফিরে এসেছেন, এ ব্যাপারটির ভেতরও তীব্র একটি আকর্ষণ ছিল। তারপর কেমন যেন অশ্লীলভাবে ক্রমশ সবকিছু সহজ হয়ে আসতে থাকে। আমরাও আলাবামায় যাওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠি। কে জানে, আলাবামার সেই মেয়ে মানুষটি উনি না হয়ে অন্য কেউ হলে আমরা ব্যাপারটিকে এতটা গুরুত্বের সাথে নিতাম কিনা। কথাটি অদ্ভুত, তবু বলি। সত্যি বলতে, আমরা সবাই মনে মনে চাইছিলাম জুলিও আমাদের জোর করে হলেও ওখানে নিয়ে যাক। আলাবামার জন্য গোপন রাক্ষসী একটি আকর্ষণ গিলে খাচ্ছিল আমাদের। আনিবাল অবশ্য আমাকে বলেছিল, দেখ উলিয়া, এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। সপ্তাহ গড়িয়ে যায়। জুলিও এসে একদিন জানায় ও একটি গাড়ি পেয়েছে। বলে, আজ রাতেই কিন্তু যাচ্ছি। আমরা বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। আমার মনে হয় জুলিও শালা পালিয়েছে। আমার তো মনে হয় ও আসলে কোনো গাড়িই পায়নি, সব ভুয়া। বলছিলাম বেশ নির্বিকার ভাবে, কিন্তু মনে মনে আসলে ওই রকমটাই প্রার্থনা করছিলাম। মনে মনে আশা করছিলাম জুলিও যেন গাড়ি না পায় এবং আমাদের আলাবামাতে যাওয়ার প্রোগ্রামটি যেন বাতিল হয়। আনিবালও কি ঠিক তাই ভাবছিল? নইলে হঠাৎ সে কেন বলে উঠল, আমরা নিশ্চয়ই সারা রাত ওর জন্য অপেক্ষা করব না। আমি আর ঠিক 10 মিনিট দেখতে চাই, এর মধ্যেও না এলে আমি কিন্তু চলে যাব। আচ্ছা, দেখতে এখন কেমন হয়েছে রে? কার কথা বলছিস, ওই মহিলা? আনিবাল বলতে পারত ওর মা, বরং সে বলল সেই মহিলা। 10 মিনিট কি এতটাই লম্বা? আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি। আর্নেস্টোর বাড়ির উঠানে আমরা খেলছি, আর সেই শ্যামলা স্বাস্থ্যবান মহিলা আমাদের বলছেন, বাবারা, একটু দুধ আর বিস্কুট খেয়ে যাও। সেই দৃশ্য মনে পড়ে। শোন, আমার মনে হয় ব্যাপারটা খুব খারাপ হচ্ছে। তুই ভয় পাচ্ছিস? না, ঠিক ভয় না, কিন্তু কেমন যেন খারাপ লাগছে। শোন, বেশ্যাদেরও বাচ্চা কাচ্চা থাকে, কারো না কারো মা তো সে হতোই। সেটা কি এক কথা হলো? আর্নেস্টো তো আমাদের বন্ধু। কিন্তু সেটাও বড় কথা নয়। এদিকে 10 মিনিট আর কিছুতেই যেন পার হচ্ছে না। বড় কথা হচ্ছে, উনি আমাদের চিনে ফেলবেন। আমার মনে হলো, উনি যখন আমাদের দিকে ভালো করে তাকাবেন, তখন একটা কিছু ঘটে যাবে। আনিবালও কি ভয় পেয়েছে? 10 মিনিট সত্যিই খুব লম্বা সময়। আনিবাল হঠাৎ বলে ওঠে, আচ্ছা ধর, উনি যদি আমাদের ঘর থেকে বের করে দেন? আমি উত্তর দিতে যাব, ঠিক সে সময় রাস্তায় আমরা গাড়ির শব্দ শুনতে পাই। হঠাৎ কি একটা যেন আমার তলপেট খামচে ধরে। ওই যে জুলিও! আমরা দুজন একসাথে বলে উঠি। গাড়িটি আমাদের সামনে এসে জোরে একটি ঘূর্ণি দিয়ে দাঁড়ায়। গাড়িটির ইঞ্জিন, হর্ন, সবকিছুর ভেতর কেমন একটি ঝড়ো ব্যাপার আছে। গাড়ির এই ঝড়ো উচ্ছ্বসিত ভাবটি মুহূর্তে উদ্দীপিত করে তোলে আমাদের। গাড়ির পেছনে কতগুলো বোতল দেখে উত্তেজনা আমাদের আরও এক মাত্রা বেড়ে যায়। বোতলগুলি বুড়ো বাপের কাছ থেকে চুরি করেছি, বলে জুলিও। চকচক করে ওঠে ওর চোখ। দোঢোক গিলবার পর আমাদের চোখও চকচক করতে থাকে। আমাদের গাড়ি রেল ক্রসিং পার হয়ে হাইওয়েতে ওঠে। মনে আছে, ওনার চোখও এমন চকচক করত সব সময়। খুব সাজগোজ করতেন তিনি, গাঢ় লিপস্টিক মাখতেন ঠোঁটে। তোদের মনে আছে সে সিগারেট খেত? বলে জুলিও। দেখা যাচ্ছে আমরা মনে মনে সবাই একই কথা ভাবছি। ঠিকই মনে আছে। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? এই মিনিট 10। আবার সেই 10 মিনিট, লম্বা 10 মিনিট। এবার অবশ্য অন্য অর্থে লম্বা। একদিনে সেই দুপুরবেলাটির কথা মনে পড়ে আমার, সম্ভবত আমাদের সবারই। খুব গরম পড়েছিল সেদিন। উনি উবু হয়ে ঘর মুছছেন, ওনার বুকের কাপড় সরে গেছে। আমরা সেদিকে তাকিয়ে একজন আরেকজনকে কনুই দিয়ে গুঁতো দিচ্ছি। জুলিও পেট্রোল নিতে গাড়ি থামায়। এটা হবে তার শাস্তি। আর্নেস্টোর হয়ে আমরা প্রতিশোধ নেব।
কুত্তিটার একটা শিক্ষা হবে। কথাগুলো আনিবাল তুই বলছিলি মনের ঝাল মেটাবার জন্যে, কিন্তু তোর গলায় জোর ছিল না। শাস্তি? আমাদের মধ্যে কে যেন হেসে বলে ওঠে, সম্ভবত আমি। হ্যাঁ, আমিই তো। তিনজনই হো হো হেসে উঠি। জুলিওর হাত থেকে খানিকটা পেট্রোল ছলকে পড়ে। আচ্ছা, উনি যদি আমাদের ঘর থেকে বের করে দেন? আনিবাল আবারও বলে। মাথা খারাপ নাকি? কাস্টমারের বেইজ্জতি? তাহলে ওই টার্কের ঠ্যাং ভেঙে দেব না? শালার ব্যবসা আমি লাটে উঠাবো, বলে জুলিও। আমরা যখন পৌঁছালাম তখন হোটেল বারে তেমন ভিড় নেই। কয়েকজন ট্রাক ড্রাইভার আর গুটিকয় ভ্রাম্যমাণ ব্যবসায়ী শুধু। শহরের পরিচিত কাউকে দেখতে পেলাম না। এতে অবশ্য আমার সাহস খানিকটা বেড়ে গেল। আমি কাউন্টারে দাঁড়ানো মেয়েটিকে দেখি। জুলিও এই ফাঁকে টার্কটির সাথে আলাপ সেরে নেয়। টার্কটি দূর থেকে আমাদের উপর চোখ বোলায়। তারপর কাউন্টারে মেয়েটিকে বলে, ওদের উপরে নিয়ে যাও। কাউন্টারে ছোটখাটো মেয়েটি সিঁড়ি দিয়ে উপর উঠতে থাকে। আমরাও তার পেছন পেছন উঠি। তার সরু নির্লোম পা দুটির কথা এখনো মনে আছে আমার। মনে আছে ওর নিতম্বের দুলুনিটিও। মনে আছে মেয়েটিকে নিয়ে কি একটা টিটকারি করেছিলাম যেন। মেয়েটি রেগে ঘুরে তাকিয়েছিল। হো হো করে হেসে উঠেছিলাম আমরা তিনজন। এর মধ্যে হাস্যকর তো কিছু ছিল না। তাহলে কি গাড়িতে একটু বেশি বোতল গিলে ফেলেছিলাম? এরপর আমরা একটি পরিষ্কার ঝকঝকে ঘরে ঢুকি। ঘরের মাঝখানে একটি টেবিল, দেয়াল ঘেঁষে একটি বেঞ্চ। কেমন একটি গম্ভীর অনাত্মীয় পরিবেশ, যেন কোনো ডেন্টিস্টের ওয়েটিং রুম। আমাদের বোধহয় দাঁত তোলা হবে, আমি ফিসফিস করে বলি। কেন যেন আমাদের খুব হাসি পায়। হাসি থামাবার প্রাণপণ চেষ্টা করতে থাকি। মনে হচ্ছে যেন চার্চে ঢুকছি, জুলিও বলে। আনিবাল হাতে মুখ চেপে বলে, এখন যদি ওই ঘরটা থেকে প্রিস্ট বের হয়ে আসে? আমরা সবাই মুখ চেপে আমাদের হাসি থামাবার চেষ্টা করি। এ সময় পাশের ঘর থেকে একজন লোক বেরিয়ে আসে। আমরা চুপ হয়ে লোকটিকে দেখতে থাকি। বেটে একজন লোক, দেখতে শূকরের মতো। তার চোখে মুখে তৃপ্তির ভাব, একজন তৃপ্ত শূকর। নিচের ঠোঁটটি কামড়ে চোখ কপালে তুলে সে আমাদের পাশের ঘরটি দেখিয়ে দেয়। তারপর চুপচাপ নেমে যায় সিঁড়ি দিয়ে। লোকটির পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় এক সময়। কিছুক্ষণ পর জুলিও বলে ওঠে, তোদের হলো কি? আমরা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করতে থাকি। ঠিক এই মুহূর্তটির আগে পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি, কিংবা হয়তো ইচ্ছা করেই নিজেকে বুঝতে দেইনি যে আমরা এখন থেকে একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে যাব। দল বেঁধে নয়, আমরা তার মুখোমুখি হব একজন একজন করে, একা। আমি বেশ বেপরোয়া ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলি, তোরা যে কেউ আগে যেতে পারিস, আমার কোনো আপত্তি নেই। পাশের ঘরের দরজাটি অর্ধেক খোলা। ভেতর থেকে বালতিতে কলের পানি পড়ার টপ টপ শব্দ আসছে। আমাদের মধ্যে একটা নিস্তব্ধতা নেমে এলো। এক পর্যায়ে পাশের ঘরের দরজাটি সম্পূর্ণ খুলে যায়। ভেতর থেকে এক ঝলক আলো এসে পড়ে আমাদের মুখের ওপর। দরজার চৌকাঠে অবশেষে তাকে দেখা যায়। আমরা কেমন বিমূঢ়ের মতো তার দিকে তাকিয়ে থাকি। তার কামিজের বোতামগুলো খোলা। সেই গরমের দুপুর, সেই যে তিনি ঘর মুছছেন, তার বুকের কাপড় সরে গেছে। সেদিকে তাকিয়ে সেই যে আমরা কনুই দিয়ে একে অন্যকে গুতুগুতি করছি। তিনি বলছেন, বাবারা এদিকে এসো তো, একটু দুধ আর বিস্কুট খেয়ে যাও। তেমনি স্বাস্থ্যবান আর শ্যামলা আছেন, নাকি খানিকটা ফর্সা হয়েছেন ইতিমধ্যে। দরজায় দাঁড়িয়ে তিনি হাসেন, পেশাদারি নষ্ট একটা হাসি। বলেন, ব্যাপার কি, আসো একজন। আগের মতোই আছে তার কণ্ঠ, বদলায়নি একটুও। তিনি আবার হাসেন। খানিকক্ষণ পর তিনি ধমক দিয়ে ওঠেন, হলো কি তোমাদের, হ্যাঁ? যেন আদেশ করছেন। আমরা তিনজনই থতমত খেয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়াই। তার গায়ের ফিনফিনে কালো কামিজটির দিকে আমার চোখ যায়। আমিই যাচ্ছি, বলে জুলিও। এক পা এগিয়ে যায় সে, তারপর আরেক পা। ব্যাস ওইটুকুই। এরপর থেমে যায় জুলিও, আর এগোতে পারে না। কারণ ঠিক তখনই তিনি প্রথমবারের মতো ঝুঁকে ভালো করে আমাদের তিনজনের মুখের দিকে তাকান। কেন থেমে গেল জুলিও? ভয়ে? লজ্জায়? প্রতিহিংসায়? কিন্তু এরপরে ভেস্তে যায় সব। তিনি আমাদের সবার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। আমি আগেই জানতাম, উনি যখন আমাদের দিকে তাকাবেন তখন একটা কিছু ঘটবে। নিথর দাঁড়িয়ে থাকি আমরা।
কেউ যেন পেরেক দিয়ে আমাদের পা ঠুকে দিয়েছে মেঝেতে। কে জানে কি ছিল তখন আমাদের চেহারায়। উনি আমাদের দিকে তাকিয়ে আছেন এবং ধীরে ধীরে ওনার মুখ বদলে যাচ্ছে। প্রথমে তার মুখে কিছুক্ষণ ছড়িয়ে থাকে একটি অনিশ্চয়তার ছায়া, যেন তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না কিছু। তারপরে অদ্ভুতভাবে বদলে যায় তার মুখ, যেন তিনি কিছু একটা আঁচ করেছেন। তার চোখে মুখে ফুটে ওঠে ভয়, কষ্ট, উদ্বিগ্নতা আর প্রশ্ন। বাবারা, আর্নেস্টোর কোনো বিপদ হয়নি তো? কামিজের খোলা বোতামগুলো লাগাতে লাগাতে তিনি আমাদের জিজ্ঞাসা করেন। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী গল্প শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।